জয়দেব স্যার ক্লাসেস মানেই সাফল্য, আর সাফল্য মানেই সফল স্টুডেন্ট। এবং একের পর এক সফল স্টুডেন্ট আজকে পালা স্নেহা দাসের, জিএনএম, চুঁচুড়া মেডিকেল কলেজ, গভর্নমেন্ট মেডিকেল কলেজ। তাই জন্যই আমার পাশে বসে ইন্টারভিউ দিতে পারছে, নইলে পারতো না। সব থেকে বড় কথা, ওর কিন্তু বাড়িতে এত পয়সা ছিল, ও প্রাইভেট কলেজে পড়বে বলে ওর বাড়ির লোক বলে দিয়েছিল। তার আগের বছর যখন ও পরীক্ষা দিয়েছিল, পরীক্ষা খারাপ হয়েছিল, কিন্তু ওর জেদ আছে। ও বলেছিল যে আমি মেধাকে কিনবো না পয়সা দিয়ে, আমি মেধাকে অর্জন করব, জয়েন্ট এন্ট্রান্সে র্যাঙ্ক করে তারপরেই আমি সরকারি মেডিকেল কলেজে পড়বো, কিন্তু আমি বাড়ির পয়সা দিয়ে আমি প্রাইভেট মেডিকেল কলেজে পড়বো না। ওর বাড়িতে পয়সাও ছিল, ওর বাবা মা বলেও ছিল প্রাইভেট মেডিকেল কলেজে জিএনএম পড়ার জন্য, কিন্তু ও পড়েনি। কারণ ওর বিশ্বাস ছিল যে ও সরস্বতীর আরাধনা করে ও মেধার ভিত্তিতে নিজের যোগ্যতায় সরকারি কলেজ পাবে এবং বাবা মার একটা টাকা খরচা করবে না। এবং ও কলেজে ভর্তি হয়েছে 0 টাকা, বিনা পয়সায়, কোনো টাকা পয়সা লাগে না সরকারি কলেজে ভর্তি হতে গেলে। এবং সব থেকে বড় কথা, স্নেহা হচ্ছে আমাদের সুপার অ্যাচিভারের একজন, যে কিন্তু আমাদের অনলাইন ক্লাস করেছে। বাকিরা তো সবাই অফলাইন ক্লাস করে অ্যাচিভমেন্ট পেয়েছে, কিন্তু স্নেহা আমাদের অনলাইন ক্লাস করেও সফল হয়েছে এবং সরকারি মেডিকেল কলেজ পেয়েছে এবং বেসরকারি কলেজে ভর্তি না হয়ে ওর নিজের জেদে সরকারি মেডিকেল কলেজে সফল হলো। তার জন্য আমরা এবার ওর মুখ থেকে জেনে নেবো ওর এই সাফল্যের কাহিনী, ওর এই যাত্রাপথ এবং ওর এই যে স্বর্ণালী মুহূর্ত, সেইটাকে আমরা আজকে চেয়ার আপ করবো, ওর থেকে জানবো। স্নেহা, কংগ্রাচুলেশন ফার্স্ট অফ অল তোর এই গ্র্যান্ড সাকসেসের জন্য। সরকারি মেডিকেল কলেজে যেখানে লক্ষ লক্ষ ছাত্রছাত্রী বেসরকারি কলেজে লক্ষ লক্ষ টাকা খরচা করছে, লক্ষ লক্ষ টাকা খরচা করে বাবা মায়ের টাকা জলে দিচ্ছে, দিয়ে প্রাইভেট মেডিকেল কলেজগুলোতে যাচ্ছে, সেখানে তুই প্রথমে প্রাইভেট মেডিকেল কলেজে গেলি না। এটার জন্যই তুই অনেক মাইল এগিয়ে গেলি, যে তুই মেধার ভিত্তিতে, নিজের বুদ্ধির ভিত্তিতে, নিজের যোগ্যতায় সরস্বতীর আরাধনা করে মেধাকে অর্জন করেছিস, মেধাকে কিনেছিস। তার জন্য তোকে হ্যাটস অফ টু ইউ অ্যান্ড কংগ্রাচুলেশনস এগেইন। যে লক্ষ লক্ষ ছেলে মেয়ে পরীক্ষা দিয়ে যা পারে না, 5,000, 6,000, 7,000, 8,000, 10,000 র্যাঙ্ক, 1,00,000 র্যাঙ্ক করছে, সেখানে তুই এত ভালো একটা সরকারি মেডিকেল কলেজ, যেহেতু তুই আরো ভালো মেডিকেল কলেজ পেয়েছিস, কিন্তু ঘটনাটা তোর চুঁচুড়া এনটিএস এই কারণে, কারণ তোর বাড়ি হুগলির জিরাটে, হুগলির জিরাটে হওয়ায় হুগলির কাছাকাছি তুই চুঁচুড়া মেডিকেল কলেজ পেয়েছিস, নইলে তুই কলকাতাতেও যে কোনো মেডিকেল কলেজ পেতে পারতিস। তো আমি তোকে জানতে চাইবো, তুই অনলাইনে ক্লাস করলি জয়দেব স্যার ক্লাসেসে 1 বছর, তো তোর এক্সপিরিয়েন্সটা কি? জয়দেব স্যার ক্লাসের সম্পর্কে তুই কি বলবি? তোর 2-4 কথা যদি তোর মতন করে বলিস ওদিকে। আমি আমি তো 2025 সালে এন্ট্রান্স দিয়েছি। এন্ট্রান্স দিয়ে চুঁচুড়ার এনটিএস এ চান্স পেয়েছি। তো প্রথমে যখন ভর্তি হতে এসেছিলাম, মানে প্রথমে একটু ভয় পাইছিলাম যে নতুন কোথাও, যে এখানে কলকাতার মতো জায়গায় কেমন পড়াবে না পড়াবে। তো প্রথম প্রথম একটু ভয় লাগতো, কিন্তু 2-4 দিন ক্লাস করার পরেই বুঝতে পারলাম যে না, এখানকার স্যাররা খুবই হেল্পফুল। আমি যখনই ফোন করতাম, বা আমি যেহেতু অনলাইন ক্লাস করতাম, আমার যখনই কোনো দরকারে ফোন করতাম, স্যাররা সবসময় বুঝিয়ে দিত। স্যারদের সময় বার করে হলেও বুঝিয়ে দিত। মানে আমি এমন হয়ে গেছে, আমি অনেক রাতে ফোন করেছি, 11টা 12টা নাগাদও ফোন করেছি, স্যাররা তখনও আমার ফোন ধরে স্যাররা বুঝিয়ে দিয়েছে পড়া। আর এখানকার মেটেরিয়ালস পড়লে আমার মনে হয় না আর কিছু পড়া দরকার। তো এখানকার মেটেরিয়ালস থেকেই তো মোটামুটি আমি 80 to 90% কমন পেয়ে গেছি। জয়দেব স্যার ক্লাসেস কে 10-এ কত দিবি? 10-এ 9 দিই, আর এক আমার জন্য। That's great. 10-এ 9 দিলি, এক তোর জন্য রাখবি, 5-5 দিলেও দুঃখ নেই, কারণ তোরা দিনের শেষে সফল। তোদের গ্ল্যামারই আমার গ্ল্যামার। অর্থাৎ তোর সাফল্যটাকে আজকে বাবা মা কিভাবে এনজয় করছে, তোর আত্মীয় স্বজন কিভাবে এনজয় করছে, এবং তোর বাড়ির লোক কি বলছে, বন্ধু বান্ধব কি বলছে। হুম। ব্যাপারটা হচ্ছে, আগের বছর আমি এইচএস দিই, তো আগের বছর এইচএস দেওয়ার পর বাড়ি থেকে, যখন এন্ট্রান্সটা দিলাম আগের বছর র্যাঙ্ক খুব একটা ভালো আসেনি। মানে খুব কাছাকাছি গিয়েও হয়তো হয়নি, সেরকমই হয়েছিল আর কি। আর অবশ্যই কাজ থাকলে হয়ে যেত, আমি যেহেতু জেনারেল, এই কথা। তো আগের বছর বাবা বলেছিল যে ভর্তি করে দিই, একদম প্রাইভেটে ভর্তি করে দিই, আমি সিদ্ধান্ত নিয়েই নিয়েছিল। কারণ আমার সাথে পড়তো, আমার অনেক ক্লাসমেটরা ভর্তি হয়ে গেছিল, কেউ আর ড্রপ দেয়নি। তো আমি বাড়িতে বললাম যে আমি ড্রপ দিতে চাই, তো একটা বছর দেখি না, বয়সটা তো বেশি হয়নি আর কি, একটা বছর দেখি পরীক্ষাটা আর একবার দিয়ে। বাড়ি থেকে বলছে না, অনেকটা পিছিয়ে যাবি, শুধু শুধু দরকার নেই। তো তারপর এখানে সন্ধান পাই, তো এখানে স্যাররাও বলেছে যে একবার এখানে পড়ুক, একবার পরীক্ষা দিলে পরের বছর অবশ্যই পাবে। তো সেটাই হয়েছে। এখন তো অবশ্যই বাড়ির লোকরা অনেকেই খুশি। তো এমনও অনেকে আছে যারা খুশি নয়, যেহেতু কারা গভর্নমেন্ট কারা? পেয়েছি। এটা আমি খুব জানতে চাই সব ব্যাপারে, তারা হিংসুটে কারা?
যারা বন্ধু বান্ধব আছে, ফ্যামিলির লোকও আছে। ফ্যামিলির লোক আছে হিটশুটে, অবশ্যই। যারা চাইনি তুই সরকারি কলেজে যাস, কারণ সরকারি কলেজে গেলি মানে তোর বাবার টাকাটা বেঁচে গেল। হ্যাঁ। আর বন্ধু বান্ধবরা দেখছে তাদের টাকাটা জলে যাচ্ছে, তাদের তোদের যে বন্ধু বান্ধব গুলো বেসরকারি হ্যাঁ, কলেজে আগের গেছে, বছর অনেকেই হ্যাঁ যারা গেছে। গেছে তারা দেখছে আমাদের টাকা তো বলছে 4.5-5 লাখ টাকা বলছে, আর 4-5 লাখ তো কম বলছেন, আরো হ্যাঁ, অনেক অনেক। আরো অনেক অনেক যাচ্ছে, ও 8 লাখ 9 লাখ 10 লাখ যাচ্ছে। সেখানে দেখবে যে তুই বিনা পয়সায় এবার তো পেয়ে গেলি এবং বিনা পয়সায় পড়ছিস। 1 বছরের পার্থক্য কি আর আসে গেল, কিন্তু ওদের 8 লাখ টাকা গেল, তোর বিনা পয়সায় গেল। তুই বিনা পয়সায় পড়ছিস, ওদের 8 লাখ 9 লাখ টাকা গেল। এই জায়গাটার জন্য আমি বারবার শুনতে চাই কেন হিংসা করছে, কারণ তাদের 8 লাখ 9 লাখ টাকা প্রাইভেট কলেজে পড়ে গেল, আর তুই পড়লি না, ঘরের টাকাটা বাঁচলো, তুই ওই টাকায় সোনা দানা কিনে নে তোর জন্য। বাবাকে বলে যে তুমি যে প্রাইভেট কলেজে আমাকে পড়াবে বলেছিলে, 1 লাখ টাকা আমায় দাও, আমি একটু গয়নাগাটি সব কিনে নিই, আমার অ্যাসেটস হয়ে গেল। ওদের কিন্তু টাকাটা গেল জলে, কিছু পাবে না। আর তুই বিনা পয়সায় পড়বি, সঙ্গে গভর্নমেন্ট কলেজের একটা ট্যাগ পাবি। তো তোর মাথায় বাকিরা যখন ইয়ার ড্রপ বলে একটা আওয়াজ দেয়, ইয়ার ড্রপ, আর ইয়ার ড্রপ করে কি করবি? প্রাইভেট কলেজে পড়ে তোর তো এমনি ইয়ার ড্রপ হবে। প্রাইভেট কলেজ থেকে পাস করে তো তুই বেকার এমনি বাড়িতে বসে থাকবি, 4-5 বছর বেকার বসে থাকবি। তুই সরকারি কলেজে পাস করবি, যে বছর পাস করবি সেই বছরই সরকারি চাকরি পাবি। আর যেগুলো বেসরকারি কলেজ থেকে পাস করছে সব 4-5 বছর করে ঘরে বসে থাকবি, তো ওখানে তো 4-5 বছর ইয়ার ড্রপ হয়ে যাবে। তো তুই কেন এই ইয়ার ড্রপের চক্করে গেলি না, যে আমার ইয়ার ড্রপ হবে? বাবার যখন পয়সা ছিল, বাবা যখন বলছিল যে চলে যা প্রাইভেট কলেজে, তাও তোর মাথায় কি ভূত চেপেছিল যে প্রাইভেট কলেজে গেলি না, বন্ধুরা চলে গেল এবং ইয়ার ড্রপ এত কিছু সামনে তুই আবার 1 বছরের জন্য নিজেকে রেডি করলি কেন? ব্যাপারটা হচ্ছে বাড়ি থেকে তো প্রথমত বলেছিল যে অবশ্যই ভর্তি হয়ে যা, কোনো অসুবিধা নেই। কিন্তু ব্যাপারটা হচ্ছে নিজের একটা কোন দিক দিয়ে খারাপ লাগছিল যে আমার জন্য বাড়িতে অতগুলো লাখ লাখ টাকা খরচা করবে। ও বাবা লাভলি, বাবা মারও তো বয়স হচ্ছে, বাহ, পরবর্তীকালে যদি কোনো লাগে তখন দেখা গেল যে আমার পড়াশোনার খরচা দিচ্ছে, নিজেদের মেডিকেলের কিছু ইস্যু হয়েছে সেটা দেখাচ্ছে না। ও ওই কারণে লাভলি। ওই কারণে আরো ভেবেছিলাম যে একটা বছর দেখি না, আর লোকে কত কত বছর ড্রপ দিয়ে দিয়ে পাচ্ছে, তো আমি তুই এটা একটা আরেকবার বছর। রিপিট কর, কেন তুই বেসরকারি কলেজে গেলি না? অসাধারণ উত্তর দিয়েছিস, না বল আরেকবার বল। মানে অবশ্যই আমি ভেবেছিলাম, বাড়ির কথাটাই আগে ভেবেছিলাম যে বাড়ি থেকে তো অবশ্যই বলেছিল যে ভাবতে হবে না, তা পড়ে নে। তো যেহেতু বাবা মারও তো বয়স হচ্ছে, তো মেডিকেল তো পরে হয়তো কোনো সময় প্রয়োজন হলো, তখন দেখলাম হয়তো আমাদের কলেজের কোনো ফিস দিতে গিয়ে মেডিকেল কিছু হয়তো করছে না। আমাকে হয়তো বলছে না, কিন্তু নিজেরা তো মনে মনে কষ্টও পাবে। তো হেলথের দিক দিয়েও হয়তো প্রবলেম আসতে পারে, সেই দিক দিয়ে আরো ভেবে আরো ভর্তি হয়নি। বাবা মার বয়স হয়েছে, তাদের হ্যাঁ। জমানো পয়সা পুঁজি নষ্ট করে, তাদের পুঁজিকে ভেঙে আমি বেসরকারি কলেজে পড়ে যে চাকরি পাবো না এটাও জানতাম, হ্যাঁ, বেসরকারি অবশ্যই কলেজে পড়ে অবশ্যই। চাকরিটাও পাবো না জানতাম, তো টাকাটা নষ্ট করবো কেন? এই যে বুদ্ধি, হ্যাঁ বল 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 বল। তারপর ধরুন এই প্রাইভেটে এত এত লাখ লাখ টাকা খরচা করে যদি আমি কোনো বেসরকারি হসপিটালেও ঢুকতাম, সেখানে মাইনে যা দিত সেই 2,000 3,000 হ্যাঁ, 7,000 সেই 8,000। আমার যে টাকাটা খরচা হয়েছে সেই টাকাটা তুলতে আমার অনেক বছর লেগে যেত। এটা খুব ভালো কথা বলেছিস, 8 লাখ টাকা তুলতে তোর 20 বছর 30 বছর লেগে যাবে, এবং ওই টাকা তুলতে গিয়ে 8,000 টাকা মাইনে চাকরি করে তুই যখন ওই টাকাটা তুলবি, ততদিনে দেখবি তোর আর কিছু জমানো হলো না। এখন তোর 8 লাখ টাকা ঘরে রইলো, যা চাকরি করবি সেটা কিন্তু অ্যাড হবে, তোর কিছু খরচা হবে না, আর ওইটা কিন্তু তোর মাইনাস। তারপরে তোকে ওই টাকাটা যখন তুলতে হবে দেখবি 20 বছরে তোর কিছুই হলো না, টাকাটাই তুলতে লাগলো। মানে তুই ভেবে দেখ না, যে তোর 8 লাখ টাকা খরচা হলে 8,000 টাকা মাইনে পেলে, তোর তো মানে বছরে 8-10 বছর তো তোর ওই টাকাটা যাবে, তার উপর সুদ যাবে, তারপর তুই তো পুরো টাকাটা কখনোই জমাতে পারবি না। 8,000 টাকা মাইনে পেলে অন্তত 5,000 জমাবি, 3,000 তো গাড়ি খরচা টিফিন খরচা রাখবি, সেটা তোর ঘরের টাকা থেকে করবি, অন্তত 2-3 হাজার টাকা করে জমালে ইট কোয়াইট 16-17-18 বছর লেগে যাবে ওই টাকাটা তুলতে। এইটা যে তুই এত ক্যালকুলেটিভ, এত প্ল্যানিং করেছিস, এর জন্য তোকে হ্যাটস অফ। মানে তুই যে এত ম্যাচিওর, সব থেকে বড় কথা, ইউ আর কোয়াইট ম্যাচিওর। বাকিরা যেরকম ওই গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে দিয়েছে, প্রাইভেট কলেজে চলে যায়, 1টা বছর কেন ড্রপ দেবো, 1টা বছর নষ্ট হবে, আরে তো 5টা বছর নষ্ট হবে বাদ দে, ঘরের টাকা নষ্ট হবে বাদ দে, এবং সব থেকে বড় কথা সেই টাকা তুলতে আমার 20 বছর সময় লাগবে, এগুলো কিছুই প্ল্যান করছে না, শুধু বছর ড্রপ দিতে আমার হয়ে যাবে। আসলে তাদের যোগ্যতা নেই, তারা মেধার ভিত্তিতে পাবে এটা তাদের বিশ্বাস ছিল না, ওই জন্য বাবা মার টাকাটা খরচা করেছে। তোর বিশ্বাস ছিল যে তুই মেধার ভিত্তিতে, মেধাকে অর্জন করতে হয়, মেধাকে কেনা যায় না। মেধাকে কি কেনা যায়? মেধাকে কেনা যায় না। সেই জায়গাটা কিন্তু তুই শো করেছিস, তোর ম্যাচুরিটিকে হ্যাটস অফ দিতে হয়, এবং তোর বাবা মা আজকে থাকলে পাশে, আমি ওনাদের প্রণাম করতাম, ওনাদের প্রণাম জানাবি আমার তরফ থেকে, যে তোর মতন একজন বুদ্ধিমতী এবং এত সিনসিয়ার, এত সিরিয়াস একটা মেয়ের বাবা মা, তারা রত্নগর্ভা, তাদেরকেও আমার প্রণাম জানিও। আমি আপনাদের প্রণাম জানাচ্ছি ওর মাধ্যমে, ওর বাবা মা নিশ্চয়ই দেখবেন এই ভিডিওটা।
তো আপনাদের এরকম ম্যাচিওর মেয়ের জন্য কিন্তু আমি আপনাদেরও প্রণাম জানাচ্ছি, এরকম একটা রত্ন আপনারা জন্ম দিয়েছেন বলে। আপনারাও খুব ভাগ্যবান এরকম একটা মেয়েকে পেয়েছেন। জয়দেব স্যার ক্লাসেসের মেটেরিয়াল কিরকম রে? জয়দেব স্যার ক্লাসেসের মেটেরিয়াল পড়লে, পড়াশোনা করলে কি হয়? আমার তো মনে হয় মেটেরিয়ালস পড়লে আর বই পড়ার দরকার নেই। জয়দেব স্যার ক্লাসেসের মেটেরিয়াল পড়লে বই পড়ার দরকার নেই। মেটেরিয়ালস তার মধ্যে ধরুন প্রত্যেক সপ্তাহে মক টেস্ট নিচ্ছেন। প্রথম তো মনে হতো এত মক টেস্ট নিচ্ছে পারছি না প্রথম তো নিজেও ডিপ্রেশনে যাচ্ছিলাম যে স্যাররা বোঝাচ্ছে এখন পারছিস না পরে অবশ্যই পারবি। সেগুলোকে আবার মুখস্থ করতাম, প্র্যাকটিস করতাম, অবশ্যই রিভিশন দিতাম। রিভিশন দিয়েছি বলেই আজকে হয়তো এই জায়গাটা। অবশ্যই। তাহলে তখন মক টেস্টটা শাস্তি মনে হতো, আজকে কি মনে হচ্ছে? আজকে মনে হচ্ছে ভালোর জন্যই স্যার। ভালোর জন্যই করেছি। আর স্টাডি মেটেরিয়াল থেকে সব কোশ্চেন কমন পেয়েছিলি তো? হ্যাঁ। এবং আজকে মক টেস্ট আর স্টাডি মেটেরিয়াল পড়লে পারে এখানে প্রত্যেক বছর যেরকম পায় তুইও পেয়েছিস, আগামী দিনে ছেলে মেয়েদের কি মনে হয় যে আমাদের মক টেস্ট আর স্টাডি মেটেরিয়াল পড়লেই এরাফ টু নাকি হ্যাঁ অবশ্যই না। সরকারি কলেজ হয়ে যাবে তো? হ্যাঁ, আর কিছু দরকার নেই তো? আর জয়দেব স্যার ক্লাসে তুই অনলাইনে ক্লাস করলি, অনলাইনে ক্লাসে কি কি তোর অসুবিধা হয়েছে না ভালো হয়েছে আমরা সব হেল্প করেছি, লাইভ ক্লাস দিয়েছি। অনলাইনে পড়ার এক্সপিরিয়েন্সটা কি? অফলাইনে পড়ার এক্সপিরিয়েন্স তো আমরা বারবারই শুনেছি, সবই ভালো ধরে পেটাতাম, শাস্তি দিতাম, ক্লাসের বাইরে বার করতাম। অনলাইনেও কিন্তু আমাদের শাস্তি দিয়েছিলেন। অনলাইনেও আমরা কান ধরে দাঁড়িয়েছিলাম অনলাইনে। অনেকে এরকম আছে যে অনলাইনে ক্লাস করতে করতে লেফট হয়ে যেত, কিন্তু মানে আমিও মানে লেফট হতে পারতাম না আর কি, বাড়িতে লোক বাসে বসে থাকতো। বাড়ির লোক সিনসিয়ার ছিল বলে তো আজকে তুই যা অ্যাচিভ করতে পেরেছিস। যাদের বাড়ির লোক সিনসিয়ার না, যাদের বাড়ির লোক কেয়ার অফ করে না, তারা ওই ডুবে যায়, চলে যায়, হারিয়ে যায়। এবারে তোর অনলাইনে পড়ার যে ব্যাপারটা, যে অফলাইনে পড়েছিস অনলাইনে পড়েছিস, সেখানে জয়দেব স্যার ক্লাসেসের কোনো অসুবিধা হয়েছে কিনা, বা তোকে সর্বত্র আমরা সাহায্য করেছি কিনা, মানে যারা অনলাইন পড়বে ভাবছি তাদের কি টেনশন করা উচিত কি উচিত নয়? একদমই না। অনলাইনেও মানে অফলাইনে যেমন ক্লাসে হেল্প করা হয় অনলাইনেও হেল্প করা হয় অবশ্যই। তোমরা যখনই ফোন করবে বা যেকোনো ডাউট খুব ইজি ভাবে সলভ করে দেওয়া হবে, কোনো অসুবিধাই হবে না এখানে। অনলাইনে পড়তে কোনো অসুবিধা হয়েছে? অনলাইনে পড়ে মনে হয়েছে অফলাইনের থেকে কোনো কিছু কম পেয়েছিস? না একদমই না। বা বরঞ্চ আমার সময়টা অনলাইনে করে আরো বেঁচে গেছে, যে আসা যাওয়ার আসা সময়টা যাওয়ার বেঁচে গেছে, বেঁচে গেছে। অনলাইনে আসা যাওয়ার সময় বেঁচে গেছে, একটু বেশি শাস্তি পাওয়াটা বেঁচে গেছে। আচ্ছা, এবারে বল, যারা হিংসা করছে তাদেরকে তুই আগামী দিনে আর কি করে জবাব দিতে চাইছিস? হোয়াট ইজ ইউর ফিউচার প্ল্যানিং? মানে যে সমস্ত তোর বান্ধবীরা প্রাইভেট কলেজে চলে গেছে ড্রপ দিয়ে, তারা যেই দেখছে এই তো শ্বশুরা এনটিএ সরকারি কলেজ, ঘরের পয়সা খরচা হলো না, ঘরের টাকা বাঁচালো, এম এটা তো সরকারি চাকরি পাবি, তোকে তো সিবিটি আমি পড়াবো, আমার কাছেই পড়বি তো? হ্যাঁ, কম্পিউটার বেস টেস্ট, আমার নরসেট, এইমস এগুলো করবি তো? সরকারি চাকরিটা ওটা আগে আমি করে দেবো তোর। তারপরে আর কি আছে, ওই বন্ধুদের বলে দে যে তোর প্ল্যানিংটা কি আছে, তারপরে আমি দেখছি তারা কি করে তোকে রোকে। ইচ্ছা তো আছে জিএনএম করার পর পোস্ট বেসিস করবো, তো এমএসসি না, পোস্ট বেসিক বিএসসি নার্সিং পিবিএসসি করার আগে আমি তোকে আগে সরকারি চাকরি দেবো। তুই জিএনএম পাস করে বেরোবি, সঙ্গে সঙ্গে তোকে এইমস, নরসেট বা আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে ডব্লিউবিএইচআরবি স্টাফ নার্সের যে নরসেট, এই সিবিটি হয়েছে এখন, এই পরীক্ষাতে আগে তোকে পাস করাবো। আগে সরকারি চাকরি করবি, সরকারি চাকরি করে সরকারি চাকরির টাকায় মাইনে পেয়ে পিবিএসসি পড়বি। পিবিএসসি পড়বি একদিকে, উল্টে সরকারের মাইনে নিবি, জানিস তো? মাইনেও নেওয়া যায়, পড়াও যায়, তো সেইটা করবো আমরা। পিবিএসসি পড়বো কিন্তু সরকারের টাকায় পড়বো, এবং সরকারি টাকা মাইনে পেতে পেতে পড়বো। সরকারি কলেজেই পড়বো, আবার সরকারি কলেজে তোকে আবার জেপিবিএন আমি পাস করাবো, কিন্তু জেপিবিএন পাস করাবার আগে তোকে আমি সিবিটি বা নরসেট পাস করাবো, করিয়ে তোকে আগে সরকারি চাকরিটা দেবো। সরকারি চাকরিটা করতে করতে সরকারের টাকায় মাইনে নিবি, সরকারি কলেজে জেপিবিএন করবি, করে আবার গিয়ে বলবি মাইনেটা বাড়িয়ে দাও, মাইনেটা বাড়বে। তারপরে তোকে জেনেসিএন এর আবার জয়েন্ট এন্ট্রান্স ক্লিয়ার করাবো, জেনেসিএন টা ক্লিয়ার করবি, আর একটু মাইনে বাড়িয়ে নিবি। তখন তোদের এই ইয়ার ড্রপ দেওয়া বান্ধবী গুলো কোথায় যায় আমি দেখবো, আর তুই কোথায় থাকিস আমি দেখবো। ডিফারেন্স তোর আর ওরা কোথায় আছে ট্র্যাক রাখবি, নিশ্চয়ই জানতে পারবি। আর তুই কোথায় থাকবি এরপরে তুইও জানতে পারবি। তো ওটা আমরা আবার জানবো যে তোর সাফল্যকে, যেহেতু তুই মেধার সাধক, সরস্বতীর সাধক, পড়াশোনার সাধক, সেই জন্য হচ্ছে আমরা তোর সাথে আজীবন বন্ডিং। এনএসসি করে ছেড়ে দেবো, আর আমার কিছু করার নেই, এবার শুধু তোর টাকা গোনার দিন। মানে মোটামুটি 2-2.5 লাখ টাকা মাইনে হয়ে যায় এমএসসি করার পর, এইমস বা নরসেট টরসেট দিয়ে যদি ওই লেভেলে তুই মেট্রন টেট্রন হয়ে যাস, ঠিক আছে? এবারে বল, জয়দীপ স্যার ক্লাসেসের স্টাডি মেটেরিয়াল আর মক টেস্টটা কি পড়তে গেলে 2026-এ যারা ক্লাস করবে তারা কিভাবে নিজেকে প্রিপেয়ার করবে জয়দীপ স্যার ক্লাসেসে পড়লে অনলাইনে? তো এখানে একবারই হয়তো খুব চাপ লাগবে না তোমাদের, মানে আস্তে আস্তেই পড়ানো হয়। তোমরা কিছু না জানলেও তোমাদেরকে হাতে ধরে শিখিয়ে দেওয়া হবে। প্রথমত আমার ইংলিশটা নিয়ে খুব ভয় ছিল, মানে ইংলিশটা আমি পারতাম না সেরকম ভালোভাবে।
তো এখানে ইংলিশটা করেছে, এমন প্র্যাকটিস করেছে, সেটাও আমার খুব কমন এসছে, ইংলিশে কমন পেয়েছি, ইংলিশেও কমন পেয়েছি, লজিক্যাল রিজনিং এ কমন পেয়েছি, লজিক্যাল রিজনিং সবই কমন ছিল, লজিক্যাল রিজনিং এ সবই কমন ছিল, ইংলিশে সব কমন ছিল, একটু একটা কমন ছিল না। এমনকি ম্যাথেও কমন এসছে। ম্যাথের তো স্বাভাবিক যে সংখ্যা কিছু সংখ্যা তো পাল্টেই দেবে, চেঞ্জ করে দেয়, কিন্তু ম্যাথে হুবহু অঙ্কও কমন এসছে, অঙ্ক হুবহু কমন এসছে, বায়োলজিক্যাল সায়েন্সে, সায়েন্সেও কমন এসছে, লিগ্যাল সায়েন্সে, জিকে তে নইলে স্যার সরকারি কলেজে এমনি পেয়েছি, সরকারি কলেজ পাওয়ার জন্য তো এটা লাগবেই। তো তোমাদের সামনে স্নেহা দাস, সুপার অ্যাচিভার, সব থেকে বড় কথা ও হচ্ছে সিনসিয়ার, এবং ও হচ্ছে মানে কি বলবো, ও ম্যাচিওর মেয়ে, ও প্রাইভেট কলেজে ধান্দিতে যায়নি, প্রাইভেট কলেজে গিয়ে টাকা নষ্ট করেনি, এটা হচ্ছে ওর সব থেকে প্লাস পয়েন্ট। ও প্রাইভেট কলেজে ওর বাবা মায়ের পয়সা থাকা সত্ত্বেও ও কিন্তু প্রাইভেট কলেজে যায়নি যাতে ওর বাবা মায়ের টাকা পয়সা কমে না যায়। এই যে ম্যাচুরিটি এবং সিনসিয়ারিটি, এটার জন্যই ওকে আগে আমি 100 দেবো আমার তরফ থেকে। আর তারপরে হচ্ছে ওর ফিউচার প্ল্যানিং তোমরা শুনলে, তোর আগামী দিনে জয়দেব স্যার ক্লাসেস কে নিয়ে যদি একটা রিভিউ দিতে বলি, কি দিবি? তোর একটা সোলো রিভিউ জয়দেব স্যার ক্লাসেস সম্পর্কে, দেখি আমার সম্পর্কে কি বলে ও। তো আমি তো বলবো যারা পরবর্তীকালে আর কি ভর্তি হতে চায়, অবশ্যই ভর্তি হতে। তো আমি পেরেছি যখন তারাও পারবে। আমি যখন ইংলিশ না পেরেও, মানে ইংলিশে যেহেতু 15 মার্কস একটা আরে অনেকটা বড় জিরো থেকে ব্যাপার। হিরো বানানোটাই তো আমাদের কাজ। অবশ্যই অবশ্যই। সেই জিরো থেকে তো তোরা হিরো হয়েছিস, এবং আজকে তো তোরা গভর্নমেন্ট বলে, আজকে তোরা আমার অ্যাচিভার, তোদেরকে আমাকে ফোন করে টাইম নিতে হবে, সময় নিতে হবে, স্নেহা দেখা করতে যাচ্ছি, তোর হসপিটালে ভর্তি হবো, যে ট্রিটমেন্ট করে দিবি তো? হ্যাঁ অবশ্যই। অবশ্যই মনে রাখবি তো, ভুলে যাবি না তো? একদমই না। হ্যাঁ, এটা এখন সুপার অ্যাচিভার, এদের সঙ্গে টাইম নিতে গেলে এটা টাইম লাগবে, লক্ষ লক্ষ মেয়ের মধ্যে এটা হচ্ছে রত্ন। এদের মতন মেয়ে সবাই হতে পারে না, প্রাইভেট কলেজে বাবার পয়সা দিয়ে সবাই পড়তে পারে, ওটা মেয়েটাকে কেনা। আর এরা মেয়েটাকে অর্জন করেছে নিজের পরিশ্রম দিয়ে, পরিশ্রম নিশ্চয়ই করেছে, এক নম্বর ওই জন্য রেখেছে, 10 দেয়নি আমাকে, ঠিক আছে? তো ওর পরিশ্রম, ওর অধ্যাবসায়, ওর অনুশাসন, ওর কঠিন একটা জীবন ও ভোগ করবে, এটা জেচে নিয়েছিল যে বাবার পয়সাটা আমি নষ্ট করব না। বাবার পয়সা নষ্ট করে কলেজে ইঞ্জিনিয়ারিং পড়তে যাও, ডাক্তারি পড়তে যাও, তুমি নার্সিং পড়তে যাও, ওতে কোনো ক্রেডিট নেই, ওটা যে কোনো বাপের পয়সায় ডিগ্রি কেনা যায়, ও বাপের পয়সায় ডিগ্রি কেনেনি, ও নিজের যোগ্যতায় ডিগ্রিটা অর্জন করেছে, সেই জন্য ও বাকিদের থেকে আলাদা, এবং সেই জন্য ও ট্যালেন্টেড। আর ও ওই বছর নষ্ট হয়ে যাবে, আমার ইয়ার ড্রপ হবে, এইসব গুজবে কান দেয়নি, নিজের ওপর আস্থা ছিল, বিশ্বাস ছিল, এবং নিজের ওপর একটা চরম ওর আত্মবিশ্বাস ছিল যে আমি পাবোই। সেই জায়গা থেকে কিন্তু ওর এই অ্যাচিভমেন্টটা, এই অ্যাচিভমেন্টের জন্য তোকে আমি অজস্র অজস্র অভিনন্দন জানাই। তোর বাবা মাকে আমার প্রণাম জানাবি, তোর বাবা মাকে আমি প্রণাম জানাই, এবং তোর আগামী দিনে অ্যাচিভমেন্টটা আরো গ্লোরিয়াস হোক, আরো 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 কি বলবো, আরো ফুল মানে আরো ফুলে ফেপে বেড়ে উঠুক, হিংসুটের দল আরো বেড়ে যাক, হিংসুটের দল অবশ্যই বেড়ে যাক, সবার হিংসা আমার জয়। হ্যাঁ সবার হিংসা আমার জয়, ও লাভলি লাভলি, কি সুন্দর কথা বলছে, ম্যাচুরিটি বলছে, সবার হিংসা আমার জয়। আত্মীয় স্বজনদের কিরকম হিংসা হচ্ছে, আত্মীয় স্বজনের কি হয়েছে, বেরিয়ে গেল, হ্যাঁ হ্যাঁ বাবা পয়সা খরচা হলো না, কি ভাবছে? তো ভাবছে, আর কি ভাবছে? ভাবছে এরকম কিছু, তারা ভাবছে তাদের চিন্তা, তাদের দেখো আমার জিল্লি গাল কিন্তু জ্বলছে আর লুচির মতন ফুলছে, এটুকু তো ঠিক, জ্বলছে আর লুচির মতন ফুলছে, ফুলতে দাও, বন্ধু বান্ধবরা সম্পর্ক রাখছে। এখন যারা সত্যিকারের বন্ধু আছে তারা অবশ্যই সম্পর্ক আছে, তারা অনেক খুশিও হয়েছে। সত্যিকারের বন্ধু হওয়া মানে তো বাবা মা এইরকম যারা কাছের বন্ধু, কিন্তু যারা বন্ধুর মুখোশ করে থাকে আর কি, তারা হচ্ছে হট করে পেয়ে গেল, এই যে ভেবেছিলাম পাবে না, ইয়ার নষ্ট করছে, ড্রপ দিচ্ছে, এরকমও আছে যে কিরে পর, তুই তো মনে হয় না এবারেও পাবি, আগের বছর যেহেতু পাইনি, এরকমও টোন কেটেও গেছে অনেকে, এইরকম ভাবে ইনসাল্ট করে গেছে, হট করে যে পেয়ে যাবো সেটা জানাসনি। হ্যাঁ ও তারপরে তো দেখতেই পাবে, এবার দেখতেই পাবে, জেনেই যাবে, জেনেওছে, এখন ভাবছে যে কেন বললাম, হয়তো এরকম কেন বললাম না, আন্ডার এস্টিমেট করেছিলাম, জবাব দিয়ে দিয়া টাইম, সময় জবাব দিয়ে দিয়েছে। এবার কলেজে যাবি, এইগুলো তোর আজকে স্মৃতি হয়ে থাকবে যে এইভাবে তোকে একদিন মানুষগুলো অপমান করেছে। এবার তুই সমস্ত অ্যাচিভমেন্টের খবরটা কিন্তু তাকে যেচে পৌঁছে দিবি, যারা এই খবরগুলো তোকে আন্ডার এস্টিমেট করেছিল, তাদেরকে প্রত্যেককে শুনিয়ে দিবি যে তোর কি অ্যাচিভমেন্ট। আমি চাই না আমি যেচে পৌঁছাই, লোকের মুখে শুনুক, আরো বেশি জ্বলবে, পুরো ভালো শুনে, লোকের মুখে শুনে আরো জ্বলো, কি বলছিস না, একেবারে মনে আমাকেও পর্যন্ত স্টান্ট করিয়ে দিচ্ছে, মানে লোকের মাউথ পিস শুনে শুনে সে জ্বলবে, আমি বললে তো তোমার লোকের মুখে শুনলে আরো শখী। যে
আমাদের 8 জনকে বললো না, তা অন্যের কাছ থেকে শুনতে হলো, এরকম ব্যাপারটা হলে আরো ভালো হয়। Oh, lovely! Wow, what a answer! That's a great. এই 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 মোমেন্টে মানে এই মোমেন্টামটাকে তুই ধরে রাখ, এই মোমেন্টটাকে ধরে রাখ, মেমোরিটাকে ধরে রাখ। যারা বলেছিল তাদের আমরা উত্তর দিয়েছি, আগামী দিনেও আমরা উত্তর দেবো। আর জয়দেব স্যার ক্লাসের সঙ্গে যোগাযোগ রাখবি, তোর সিবিটি। তারপর ধরুন এখানকার ফিজিক্যাল সায়েন্সের স্যার এত ট্রিক্স নিয়ে আমাদের পড়িয়েছে, তো বিভিন্ন রকম ট্রিক্স সবাই পড়াতো। তো আমার ভাইও আসতো যখন, আমার ভাই যখন সামনে মাধ্যমিক দেবে তখন ওকে আমি বলতাম যে এরকম ভাবে করবো, যে এত ট্রিক্স তুমি কোত্থেকে জানলে, এগুলো কোত্থেকে জানলে, এগুলো আমাদের স্যারের ক্লাসে পড়াতো, তুই ওরকম মনে রাখ কিছু, তোরও হেল্প হবে। যে বাহ, বেশ ভালো তো। সেখান থেকে ওকেও আমি হেল্প করতে পারছি, এটা অনেক ব্যাপার। এটা কিন্তু খুব ভালো কথা বললি তুই জয়দেব স্যার ক্লাসের সম্পর্কে। হ্যাঁ, অনেক সত্যি মানে মনে রাখার জন্য যে ট্রিক্স গুলো দরকার, সেই ট্রিক্স গুলো এখান থেকে দেওয়া হয়েছিল। বাহ, ম্যাথসে শর্ট ট্রিক্স, যেগুলো আমি ম্যাথমেটিক পড়াতো স্যার, ম্যাথমেটিকের কথাটা তাহলে একটু বলে দিই যে ম্যাথ কি করে মনে রাখানো যায়, ম্যাথের কি করে শর্ট ম্যাথের ট্রিক্স। ফর্মুলা অবশ্যই স্যাররা প্র্যাকটিস দিত, বাড়িতে করে প্র্যাকটিস করতাম। তো স্যাররা ফর্মুলা মুখস্থ করাতো, ফর্মুলা ধরেই তো বেশি অঙ্কগুলো হয়। আর প্রিভিয়াস ইয়ারও প্র্যাকটিস করিয়েছে, সবই প্র্যাকটিস করিয়েছে। আর স্যারদের মক টেস্ট থেকেই তো আমি অনেক কমন পেয়েছি। বাহ, তাহলে জয়দেব স্যার ক্লাসে পড়লে ছেলেমেয়েরা সফল হয়, ডাউট একদম থাকে? না, জয়দেব স্যার ক্লাসে কোনো ডাউট নেই। পড়লে সরকারি কলেজে চান্স মারা, পড়তে হবে। এবার আমরা যেটা পড়তে বলেছি সেটা তোরা পড়েছিস। আমি তো প্রথম প্রথম একটু ভয় ছিল যে আমি অনলাইন ক্লাস করছি, হয়তো অনেক কিছু বুঝতে না পারলে, কিন্তু আমি তো দেখছি অনলাইন ক্লাস করেও আমি পেরেছি। ভালো পেরেছিস, কলকাতা কলেজে চান্স পেয়েছিস তুই, সেখানে তোর বাড়ির কাছে বলে হুগলি চুচুড়ায় বলে হুগলি চুচুড়ায় সেটা নিয়েছিস। তো মানে অনলাইনেও তো ফাটাফাটি পড়লে পরে ফাটাফাটি আমরা করে দিতে পারি, কিন্তু কারণ কি আমাদের তো কোনো রেকর্ডেড ক্লাস নেই, আমাদের তো লাইভ ক্লাস। তুই তো অল টাইম আমাকে ক্লাসে টিচারকে জ্ঞান পাচ্ছিস, ক্লাসে টিচারকে জানতে পারছিস, অফলাইনে ক্লাসে বসে স্যারকে জানতে পারছিস, মোবাইলের ওপারে বসে স্যারকে জানতে পারছিস। বাকিদের মধ্যে রেকর্ডিং ভার্সন দিয়ে দিলাম, তুমি রেকর্ডিং শুনে না বুঝতে না পারলে জিজ্ঞেস করার লোক নেই, বা কাউকে কিছু প্রশ্ন করার জায়গা থাকে। এখানে তো অল টাইম তুই লাইভ ক্লাসই করছিস, ফোনের ওপারে আর নয় ক্লাসে বসে, যে কোনোটাই করবি, কিন্তু সেখানে তোর অল টাইম গাইডার ছিল তোর পাশে। এটা নয় যে আমাদের এটা রেকর্ডিং ক্লাস তোর সামনে ধরে দিচ্ছি, বুঝলে বল, না বুঝলে না বল, পাইকিরি ভাবে কাজ হয়। আমাদের ক্লাসের কোয়ালিটি সম্পর্কে কি বলবি, মানে মার্সিডিজ, অডি, নাকি ন্যানো, নাকি মারুতি সুইফট ডিজায়ার, মানে দাদা সবটাই তো 4 চাকায় চলে। একদম ভালো, একদম মার্সিডিজ, অডি, ল্যাম্বরগিনি। হ্যাঁ, কেন মনে হচ্ছে? কেন, আমি তো হেল্প পেয়েছি, ভবিষ্যতে যারা আসছে তারাও নিশ্চয়ই হেল্প পাবে। কারণ স্যাররা যা ভাবে হেল্প করেছে, তারপর না মনে হয় না কেউ পারবে না বলে। অবশ্যই নিজেরও এফর্ট থাকা দরকার। নিশ্চয়ই আমরা যা দিয়েছি, তুই না পারলে তো আমরা কি তোকে চামচে করে খাইয়েও দিইনি, আর ইনজেকশন করে তোর ব্রেনে ঢুকিয়েও দিইনি। আমি তো এই জন্য বললাম 50-50 ক্রেডিট, মানে তুই আমাকে 50 দিলে তুইও 50 রাখবে, আমি সেটাতেও খুশি হবো। তার কারণ ইয়েস, ডে এন্ড তো তোকেই পড়াশোনা করতে হয়েছে, তুই তো পড়েছিস, আমরা কি পড়তে হবে বলেছি। কিন্তু যদি তুই না পড়তিস, ফাঁকি মারতিস, পড়বো না, মক টেস্ট গুলো সিরিয়াসলি বাড়িতে অনলাইন যখন মক টেস্ট দিতিস, সেদিন করতিস এইটা। বাকিরা বাড়িতে অনলাইনে মক টেস্ট দেওয়ার সময় যদি চিটিং করে বসে বসে, চিটিং করে দেখে দেখে উত্তর দিয়ে আমাকে অ্যান্সার কি পাঠিয়ে দেয়, আমার কিছু করার থাকবে নিজেরই ক্ষতি। তাহলে আমাকে যদি চিটিং করে তুই মক টেস্ট দিতিস, আমি কিছু করতে পারতাম না। তুই যদি আমাকে চিটিং করে আনসার কি পাঠিয়ে দিস, আমি কিছু করতে পারতাম না। তুই অনেস্টলি দিয়েছিস, তার জন্য নিজেকে ফাঁকি মেরে কি হবে, আলটিমেটলি তো নিজেই ফাঁকি। তোর মতন সিনসিয়ার মেয়ে বাজারে কটা আছে, তোর মতন মানে কি বলবো, একটা কথা বল না, সেয়ানা। তুই আসলে হচ্ছিস সেয়ানা মেয়ে, তুই বুঝিস যে বাবার টাকা নষ্ট করে 8-10 লাখ টাকা দেবো না, বিনা পয়সায় সরকারের ঘাড় ভেঙে পড়বো। তুই জানিস অনলাইনে পড়ছি, যাওয়া আসা করছি না, কিন্তু সিরিয়াসলি পড়বো, আমি কিন্তু রেজাল্ট করবো। আমি অনলাইনে বলছি ছেলেরা হইল করে দিলাম, ওইটাই কিছু বোকা মেয়েরা যারা করে, তারা হবে চালাক, কিন্তু তারা আসলে বোকা। অনলাইনে বলে যারা ফাঁকি মারে, তারা ভাবে আসলে চালাক, কিন্তু তারা বোকা। কিন্তু তুই সিয়ানা, খারাপ ভাবে কিনা, সিয়ানা মানে খারাপ। সিয়ানা মানে কি, তুই ম্যাচিওর, টু নট ম্যাচিওর, তোর এজের তুলনায় তুই অনেকটা ম্যাচিওর, যার জন্য তুই একের পর এক ঠিক ডিসিশন নিয়ে গেছিস। বাকিরা যেখানে ডিসিশন নিচ্ছে কি, যে 1 বছর ড্রপ, তুই সেখানে ওটা বুঝেছিস ওটা না, ওটা কোনো ব্যাপার নয়, তুই 1 বছর ড্রপ কোনো মাইন্ড করিস না, তুই সরকারি চাকরি দিতে পারবি। তুই দেখেছিস বাবার টাকা 8 লাখ 9 লাখ টাকা খরচা হচ্ছে, ওই টাকাটা আমি খরচা করবো না, ওই টাকাটা বাড়িতেই রেখে দেবো, ম্যাচিউরিটি। সরকারি কলেজে সরকারের ঘাড় ভেঙে পড়বো, পড়ে সরকারি চাকরি করবো, অনলাইনে পড়বো, অফলাইনে আসা যাওয়ার কষ্টটাও করবো না, কিন্তু অনলাইনে পড়বো, কিন্তু আরো সময়টা বেশি বাঁচাবো, কিন্তু বাড়িতে অনেস্টলি পড়বো, ফাঁকিও মারবো। এই যে ম্যাচুরিটিটা, এই ম্যাচুরিটিটা থাকলে তো নিঃসন্দেহে অনলাইনে তুই তো রকিং, তোর ম্যাচুরিটি তো আলাদা। মানে যারা অফলাইনে র্যাঙ্ক করছে আর তুই অনলাইনে র্যাঙ্ক করছিস, তোর ক্রেডিট বেশি।
কারণ তোকে আমরা শাসন করতে পারিনি, সামনে পারিনি, তোকে আমরা গার্ড দিতে পারিনি, মক টেস্টে ধরতে পারিনি, তোকে আমরা বোঝাতে পারিনি, কিন্তু তুই নিজের সিনসিয়ারিটিতে এটা অ্যাচিভ করেছিস। অনলাইনে কিন্তু নিজের সিনসিয়ারিটিটা অনেক বড় ফ্যাক্টর, এবং তোর সেই সিনসিয়ারিটিটা ছিল অনলাইনে। সেই জন্য অনলাইনে পড়ে সাকসেস করেছিস মানে তুই অফলাইনে সাকসেস যারা করেছে তাদের থেকে বেশি সাকসেসফুল আমি মনে করি পার্সোনালি। বুঝতে পেরেছি কেন বলছি কথাটা? তো দিনের শেষে তাহলে জয়দেব স্যার ক্লাসেসে পড়া যায়, একদম জয়দেব স্যার ক্লাসেসে পড়লে কমন পাওয়া যায়, জয়দেব স্যার ক্লাসেসে পড়লে এনএম জিএনএম চুটকি মেরে পাস করা যায়, জয়দেব স্যার ক্লাসেসের মেটেরিয়াল থেকে কমন আসে। হ্যাঁ না না হ্যাঁ একদম বল অবশ্যই আসে। জয়দেব স্যার ক্লাসেস থেকে পড়লে কমন পাওয়া যায় তো? জয়দেব স্যার ক্লাসেসে পড়লে আর কোনো চিন্তা করার কারণ নেই তো, এনএম জিএনএম এর র্যাঙ্ক ইজিলি আসবে তো। এবং এমনকি এমনকি পরীক্ষার আগের দিন আমি খুব টেনশন করছিলাম, পরীক্ষার আগের দিন এমনি ঘুম হয়নি। স্যার বলছে ওর খুব মানে চাপ নিতে হবে, তুই পারবি। স্যারের যে ভরসাটা দিয়েছে, অবশ্যই বাড়ি ভরসাও ছিল, স্যাররাও ভরসা দিয়েছে, বলছে হ্যাঁ তুই পারবি, সারা বছর পড়েছিস কেন পারবি না। এমনকি স্যারকে ফোন করে করে অনেকবার জ্বালিয়েওছি যে স্যার যদি পরীক্ষা হলেই সব ভুলে যাই, যে যদি কিছু না মনে পড়ে, বলছে হ্যাঁ কিছু না মনে পড়লেও তুই পারবি। স্যারের যে ভরসাটা রেখেছে আমার উপর। অনলাইনে যেটা হয় যে স্টুডেন্টদের সঙ্গে ইন্টারাকশন হয় না, কিন্তু আমাদের এখানে প্রতিটা ইন্ডিভিজুয়াল স্টুডেন্টের সঙ্গে আমরা ইন্টারাকশন হ্যাঁ করি, অবশ্যই মানে কন্ট্যাক্ট রাখি, ফোনে কন্ট্যাক্ট রাখি, তাদের সমস্ত সুবিধা অসুবিধা যেরকম অফলাইনে স্টুডেন্টদের দেখি, আমরা কিন্তু অনলাইন স্টুডেন্টদেরও সমস্ত এমনকি সুবিধা ক্লাস না অসুবিধা দেখি। করলেও ফোন করে ফোনে ফিরে ক্লাস হ্যাঁ করবে না কেউ কেন? কেউ করে না, ও ভর্তি হয়ে গেছে ক্লাস করলে করবে না করলে না করবে, কিন্তু আমরা ইন্ডিভিজুয়াল অ্যাটেনশন, ইন্ডিভিজুয়াল যে প্রত্যেকের সঙ্গে আমাদের যে একটা লিঙ্ক আপ, সেইটা কিন্তু আমরা প্রত্যেকের সঙ্গে রেখে চলি, এবং সেটা ডিএনডে গিয়ে তোদেরকে কিন্তু অফলাইনেরই সেন্সটা দেয়। এবং অনলাইনে পড়ছিস কিন্তু তোদের মনে হয় যে তোরা অফলাইন ইনস্টিটিউটের সঙ্গে তোরা ডাইরেক্ট কমিউনিকেট করতে পারিস লাগাতার এবং কনস্ট্যান্টলি, এবং থ্রু আউট দ্য ইয়ার তোরা আমাদের সঙ্গে জুড়ে থাকিস। এইটার জন্য তোদেরও একটা মনে বিশ্বাস, ভরসা, আস্থা থাকে, এবং মোটিভেশনটাও থাকে, যেখান থেকে অ্যাচিভমেন্ট গুলো গ্রো আপ করে। তো তোর এই অ্যাচিভমেন্টের জন্য তোর স্যালারি তো আমায় দিবি না, কিন্তু কিন্তু ঘটনাটা হচ্ছে তোর হসপিটালে গেলে যদি মনে করে আগে আইএমসি চাকরি করছিস দিল্লিতে, আমি গেলে একটু ডেকে ডেকে দিস বুড়ো বয়সে, হ্যাঁ হ্যাঁ অবশ্যই বিনা পয়সায় ডেকে ডেকে দেবে, কথা দিবে তোমাদের সামনে। তোর জন্য অনেক অনেক শুভেচ্ছা, আমরা একবার সবাই মিলে বলবো, তুইও বলবি আমার সঙ্গে, হিপ হিপ হুররে, হিপ হিপ হুররে। এবং ওর অ্যাচিভমেন্ট শুধু ওর অ্যাচিভমেন্ট নয়, ওর অ্যাচিভমেন্ট ওর বাবা মায়ের অ্যাচিভমেন্ট এবং আমাদের অ্যাচিভমেন্ট, এবং তার জন্য আমরা এরপরে মিষ্টি মুখ করবো। থ্যাংক ইউ ভেরি মাচ স্নেহা, থ্যাংক ইউ ভেরি মাচ।